আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ সাসপেন্স আর নাটকের সৃষ্টি হলো, তা হয়তো গত ১ বছরেও হয়নি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি আমেরিকায় গেলেন, আর সেই সফর যেন আমাদের দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিকে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিল। আজ আমরা জানার চেষ্টা করব এই পুরো ঘটনা প্রবাহকে। একদিকে আওয়ামী লীগের অভূতপূর্ব হেডাম প্রদর্শন, অন্যদিকে জামাতে ইসলামের সঙ্গে গোপন আঁতাতের গুরুতর অভিযোগ। সব মিলিয়ে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট কোথায় দাঁড়িয়ে আছে? ঘটনাটার শুরুটা কিন্তু নিউ ইয়র্কে নয়, হয়েছিল লন্ডনে, যেখানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ ছিল রীতিমতো বিস্ময়কর। এই বিক্ষোভ বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের জীবনে বিদেশের মাটিতে এতটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেনি। কিন্তু সেই উত্তাপ এবার নিউ ইয়র্কে এসে যেন আরো বহুগুণ বেড়ে গেল। আওয়ামী লীগ কর্মীরা প্রথমে বাঙালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে এবং পরে এয়ারপোর্টে যেভাবে তাদের সাংগঠনিক শক্তি দেখালো, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে হ্যাডম বা ক্ষমতার দাপট। মারামারি, ধাক্কাধাক্কি, অশ্লীল ভাষায় গালাগালি, যা কিছু ঘটল তা যেন আওয়ামী লীগের একটি বার্তা। দেশের বাইরেও আওয়ামী লীগ দুর্বল নয়। দুঃখজনক হলেও সত্যি, এই ঘটনা আমাদের একটি নতুন সংস্কৃতিতে তুলে ধরেছে। বিশেষত সামাজিক মাধ্যমে অশ্লীলতাকে জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রবণতা। এই বিক্ষোভের মাধ্যমে সফলভাবে একটি বার্তা দিতে পেরেছে রাজনৈতিক দলটি। কিন্তু এই সাফল্যের নেপথ্যে কি কোনো গোপন চাল ছিল? এই বিক্ষোভের পরপরই কিন্তু রাজনৈতিক মহলে পাল্টা অভিযোগ ওঠে। কেউ কেউ বলতে শুরু করেন ওয়াশিংটন দূতাবাস বা নিউ ইয়র্কের কনসুলেটর অফিসের কর্মকর্তারা শেখ হাসিনার এজেন্ট হিসাবে কাজ করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিরোধী দলের নেতাদের গতিবিধি এবং তথ্য তারা গোপনে আওয়ামী লীগ কর্মীদের কাছে পাচার করেছেন। অন্যদিকে এই বিক্ষোভের তাৎক্ষণিক প্রতিশোধ দেখা গেল দেশের অভ্যন্তরে। মার্কিন প্রবাসীদের বাড়িতে হামলা, দেয়ালে ডিম ছোড়া। এটি একটি নতুন এবং জঘন্য সংস্কৃতি। বিদেশে যারা সরকারের সমালোচনা করেছেন, বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনের বাড়িঘরে হামলা চলছে। এই ঘটনা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে রাজনীতির এই ডামাডোল এখন শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, এটি ব্যক্তিগত আক্রমণের স্তরে নেমে এসেছে। কিন্তু পুরো নাটকের সবচেয়ে বড় সাসপেন্স তৈরি হয়েছে জামাতে ইসলামীকে কেন্দ্র করে। আমেরিকায় বিক্ষোভের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতারা ডিমের শিকার হলেও জামাতের নায়েবে আমির ডক্টর তাহের সাহেবকে কিছু বলা হলো না। তাকে দেখানো গেল নির্ভয় এবং মুচকি হাসতে। এই নীরবতা থেকেই সন্দেহর জন্ম হয়েছে। এই ঘটনা বিএনপির দীর্ঘদিনের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা এখন প্রকাশ্যে অভিযোগ করছেন আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটি গোপন সখ্যতা তৈরি হয়েছে। এই অভিযোগের সপক্ষে আরও একটি বিষয় সামনে আসে। সম্প্রতি প্রকাশিত কিছু জরিপ। এই জরিপগুলোতে জামাতের জনপ্রিয়তা অস্বাভাবিকভাবে প্রায় ৩৩% থেকে ৩৫% দেখানো হচ্ছে। অতীতের ভোটের হিসাব অনুযায়ী জামাতের সর্বোচ্চ ৫ থেকে ৬ ভাগ ভোট পাওয়ার কথা। তাহলে এই বিপুল উত্থান কেন? অনেকেই মনে করছেন এটি আওয়ামী লীগের একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল। জামাতের ভোটকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানোর মাধ্যমে বিএনপিকে ভয় দেখানো এবং ২০২৪-এর নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী জোটে বিপদ তৈরি করাই এই কৌশলের মূল উদ্দেশ্য। এটি অনেকটা ডিভাইড অ্যান্ড রুল নীতির মতো। ডক্টর ইউনূসের আমেরিকা সফর যেন বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা সাসপেন্স তৈরি করছে। এক পক্ষ দেখিয়েছে তাদের ক্ষমতার জোর, আরেক পক্ষ অভিযোগ করছে গোপন আঁতাতের। আলোচনা, সমালোচনা, চক্রান্ত আর পাল্টাপাল্টি হুমকির এই ডামাডোল কোথায় গিয়ে থামবে তা আসলে বলা খুবই কঠিন। তবে একটা বিষয় স্পষ্ট, এই ঘটনা আমাদের রাজনীতিকে আরো বেশি অস্থিতিশীল এবং প্রতিশোধ পরায়ণ করে তুলছে। সামনের দিনগুলোতে এই রাজনৈতিক উত্তেজনা কোন দিকে মোড় নেয়, সেদিকেই থাকবে মূলত
সবার দৃষ্টি। তবে এখানে সবথেকে লাভবান যারা হচ্ছে তারা আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। বিগত দিন থেকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে কোনোভাবেই তারা রাজনীতিতে প্রবেশ করতে পারছে না। কিন্তু বিদেশের মাটিতে যেভাবে সরকারের লোকজনকে, এমনকি সরকারের প্রধান উপদেষ্টাকে তারা অপদস্থ করছে, তাতে তাদের ক্ষমতা যে অনেক বেশি সেটা কিন্তু বোঝার কোনো বাকি নেই। এবং এই আওয়ামী লীগ যদি কোনোভাবে চেষ্টা করে যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন করতে, অথবা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বিশাল মিছিল বর্তমানে আওয়ামী লীগ করছে, অথচ রাজনৈতিকভাবে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, তাদের নৌকা প্রতীক স্থগিত, এবং যেখানেই তাদেরকে দেখা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের, সেখানেই তাদের গ্রেফতার করা হচ্ছে। সেই হিসাবে বিদেশের মাটিতে তারা যেভাবে এরকম হেডাম প্রদর্শন করছে, এটি বাংলাদেশের মাটিতে একত্র হয়ে যদি তারা করতে শুরু করে, তাহলে বাংলাদেশের রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে যারা যারা অনেক জোর গলায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, এবং গবেষকরা বা বিশ্লেষকরা যে কৌশলের কথা উল্লেখ করছেন বারবার, সেই কৌশল যদি সত্যি আওয়ামী লীগের হয়ে থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তনে বাংলাদেশের রাজনীতি অদূর ভবিষ্যতে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এই যে প্রতিশোধ পরায়ণের রাজনীতি, তাতে আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বর্তমান সময়ে যা যা হচ্ছে, তারা বিদেশের মাটিতে যেভাবে প্রতিশোধ নিচ্ছে, দেশের মাটিতে যদি তারা কখনো প্রতিশোধ নেয়ার সুযোগ পায়, তাহলে এই দেশে গণতন্ত্র এতদিন যা ছিল সেটি হয়তো আর থাকবে না। তারা একটি দল একটি দেশ ঘোষণা করে দিবে। সুতরাং আমি মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার গুরু দায়িত্ব হচ্ছে দেশের যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশটাকে সংস্কার করা। আমরা অনেক ধরনের সংস্কার দেখেছি, তবে সেই সংস্কারগুলোর মূল লক্ষ্য কিন্তু দেশকে শান্ত করা, দেশকে স্থিতিশীল করা, দেশকে দুর্নীতিমুক্ত করা। আর এই কাজগুলো করতে হলে দেশের গণতান্ত্রিক পরিবেশ, দেশের রাজনৈতিক পরিবেশ ঠিক করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা যারাই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার সংস্কার খেলার মধ্যে রয়েছেন, তারা যদি এই বিষয়টি সম্পূর্ণরূপে পরিষ্কার না করেন, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি আরো জটিল এবং কঠিন হয়ে উঠবে। এতটাই কঠিন হয়ে উঠবে যে মানুষ রাজনীতির কথা শুনলে, রাজনীতির নাম শুনলে আঁতকে উঠবে, ভয় পাবে। বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এই দিকেই যাচ্ছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার তাদের গুরুদায়িত্ব পালন করুক। আমরা দেখি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি আসলে আওয়ামী লীগ কিভাবে তাদের কৌশলকে কাজে লাগায়, জামাত কিভাবে তাদের কৌশলকে কাজে লাগায়, এবং বিএনপি তাদের ভয়কে জয় করে আসলে নির্বাচনের মাঠে কতটা দূর যেতে পারে।